সবাই সকল মিলে একবার জোরে হাততালি। এই মুহূর্ত বারে বারে আসে না, এই মুহূর্তের মধ্যে আমরা সকলে যেন পয়সা নিতেন না। আমিও আমাদের গ্রামে দেখেছি, এমনকি আমার বাবাকেও চিকিৎসা করতে দেখেছি। উনি জানতেন কিছু চিকিৎসা, বাচ্চাদের ওষুধ থেকে সব রকম, এবং তার জন্য কারো কাছ থেকে উনি পয়সা নিতেন না, বিলি করা হতো। ঠিক শিক্ষাও সেরকম, গ্রামে শিক্ষার অভাব ছিলই, যে একটু পড়াশোনা জানতো সে গ্রামের ছেলেদের ফ্রিতে স্কুলে পড়াতো। আর আগে প্রাচীনকালে ঐতিহাসিক কালে আমরা দেখেছি, আর গুরুগৃহেতে গিয়ে আমাদের ছাত্ররা পড়াশোনা করত। সব জাতির সব মানুষ, গরিব ধনী নির্বিশেষে সন্দীপনী আশ্রমেতে ভগবান শ্রীকৃষ্ণ রাজার ছেলে হয়ে আর সুদামা গরিব ব্রাহ্মণের ছেলে একসঙ্গে পড়াশোনা করতেন, কাউকে শুল্ক দিতে হতো। রাজা জমিদার তার দায়িত্ব নিতেন, বা সম্পন্ন লোকেরা সেই টোল চতুষ্পাটি চালাতেন। গুরুর গৃহ সেখানে রেসিডেন্সিয়াল স্কুল হতো। তো শিক্ষার চিকিৎসা আজকে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে, সবচেয়ে বেশি খরচ সাপেক্ষ হয়ে গেছে, তাই সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে। বড় বড় হসপিটাল নার্সিংহোম হয়েছে ঠিকই, কিন্তু আগে গিয়ে টাকা জমা দিতে হবে, নাহলে চেক আপ পর্যন্ত করবে না, এরকম অবস্থা হয়ে গেছে। এর পরিবর্তন হওয়ার দরকার আছে। মানুষ খুব বিপদে না পড়লে কেউ চিকিৎসা নিতে যায় না হসপিটালের নার্সিংহোমে, সেটা মাথায় রাখতে হবে। আমি আশা করব এই ভেতরে গ্রামের দিকে যারা এই ব্যবস্থা করেছেন তাদের মনে নিশ্চয়ই সেই ভাবটা আছে, নাহলে সাধারণ মানুষের জন্য এরকম ফ্রিতে সেবার ব্যবস্থা করতেন না। আগামী দিনে এই ধরনের কাজের আরও বিস্তার হওয়া দরকার আছে, সহায়তা করার দরকার আছে। পশ্চিম বাংলাতে স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে, শিক্ষা পরিষেবা ভেঙে গেছে। নূতন সরকার এসছে, প্রায় 50,000 টিচার শিক্ষাকর্মী নেবো আমরা, যাতে সরকারি স্কুলগুলো চলে, নাহলে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে, টিচার নেই, স্টুডেন্ট নেই। ঠিক সেরকম হসপিটালগুলোতেও দুরবস্থা। একটা রোগীর জন্য দিনে 54 টাকা দেওয়া হতো, তার সকালবেলা থেকে রাত্রেবেলা অবধি খাওয়া দাওয়ার জন্য। আমরা জানি বাড়িতে নিজে রান্না করে খেলেও 54 টাকায় মানুষ দুবেলা খেতে পারে না, তাই সেটাকে 104 টাকা করেছে আমাদের সরকার। আগামী দিনে নতুন ডাক্তারের ব্যবস্থা হবে। যে হসপিটালগুলো সেখানে বিল্ডিংয়ের অভাব, ডাক্তার বসতে পারে না, রুগীরা বসতে পারেন না, বিশেষ করে রৌদ্রে আর এই বৃষ্টির সময় যারা যান তাদের বসার কোনো আলাদা জায়গা থাকে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, দোকানে দাঁড়িয়ে থাকতে হয়। এর যাতে পরিসমাপ্তি হয় তার জন্য চিন্তাভাবনা চলছে, ধীরে ধীরে এর পরিবর্তনের চেষ্টা হবে। তো সেই জন্য কেবল সরকার দিয়ে সমস্ত কিছু চালানোও সম্ভব নয়। সেই জন্য যেমন প্রাইভেট স্কুল চলছে, সে প্রাইভেট হসপিটালও হবে, যাতে যাদের সামর্থ্য আছে তারা পয়সা দিয়ে গিয়ে ভালো পরিষেবা ওখানে নিতে পারেন। দুইটা মিলিয়ে একসঙ্গে এগোতে হবে, যাতে সমাজের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায়। যেন সবার সহযোগিতা চাই। আমি আশা করব আগামী দিনে এই বৈলান গ্রুপ যেমন এগিয়ে এসছেন, এরকম আরও অনেক সংস্থা এগিয়ে আসবেন। সাধারণ মানুষেরও আমরা চাই তারাও এই পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে সহযোগিতা করে একেবারে গরিব প্রত্যন্ত এলাকার মানুষ যাতে এই পরিষেবা থেকে উপকৃত হন তার চেষ্টা হবে। যে যে সংস্থা এই চিকিৎসা ক্ষেত্রে কাজ করেন নিশ্চয়ই বছরে একবার দুবার তারা মেডিকেল ক্যাম্প করবেন। কেউ মহিলাদের চিকিৎসার গাইনোকোলজিস্ট নিয়ে আসবেন চিকিৎসার জন্য, কারণ মহিলাদের সম্মানীয় শিবম স্যারকে আমরা সামনে পেয়ে যাচ্ছেন। শিবম স্যার ফেলিসিটেট করে নিচ্ছেন হাজরা মহাশয়কে, উত্তরীয় করে সম্মানিত করা হলো ওনাকে। ঠিক আছে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শঙ্কর শিকদার স্যার। করবেন না, সাংবাদিকদের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনাদেরকেও স্বাগত। আজকে এই যে একটা ডায়াগনস্টিক সেন্টার উদ্ঘাটন হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এখানে ঠাকুরপুর থেকে আমতা অবধি 10 কিলোমিটার মধ্যে কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না। তো আমাদের এমনি অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমাদের ফুলবাগানে ব্রাঞ্চ আছে, যশোর রোড নাগেরবাজারে ব্রাঞ্চ আছে। এখানে মানে দক্ষিণে আমাদের এই প্রথম ব্রাঞ্চ আমরা খুলেছি। যেহেতু মানে এখানকার নাগরিকরা এখানকার এরা পেতো না কোনো স্বাস্থ্য পরিষেবা, সেহেতু আমরা এই ব্রাঞ্চটা খুলেছি। এখানে খুব কম খরচে সমস্ত রকমের টেস্ট করা যাবে, আধুনিক অত্যাধুনিক সমস্ত মেশিন,
মানে ট্রেনিং প্রাপ্ত সমস্ত কর্মীরা এখানে সমস্ত টেস্ট হবে, কোনো যাতে খুব কম খরচের লোকে পরিষেবা পেতে পারে, সেই জন্যই আমাদের এই ডায়াগনোসিস সেন্টারটা তৈরি করা। এরকম ব্রাঞ্চ আপনার কতগুলো আছে? আমাদের 3টে আছে, ফুলবাগানে আছে, আমাদের যশোর রোড নাগেরবাজারে আছে, আর এইটা। কী কী চিকিৎসার জন্য টেস্টিং করছি? সব রকমের চিকিৎসা, সব রকমের ব্লাড পরীক্ষা, এক্স-রে, সিটি, MRI, আমাদের সব কিছু হয়। চার্জের কীরকম? চার্জ খুবই কম, এবং আমরা একটা প্রিভিলেজ কার্ডও তৈরি করেছি, যেটা পরিবারের সকল সদস্যরা 6 মাসের জন্য ডিসকাউন্ট রেটে টেস্ট করতে পারবে। এমন কিছু আছে যেটা আমাদের পশ্চিমবাংলায় এমন লোকেরা তাদের পক্ষে সম্ভব নয়, সেটা নিয়ে আপনারা কী চিন্তা ভাবনা করছেন? সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা যাতে তাদেরকেও আরও উন্নত কোনো কিছু দিতে পারি, মানে আরও পরিষেবা দিতে পারি ভালো, আমরা সেটাও চেষ্টা করব। এবং আমাদের ভবিষ্যতের প্ল্যানও আছে যে আমরা একটা মেডিকেল কলেজ বানাবো, আমরা আরও হসপিটাল তৈরি করব, অনেক বেডের হসপিটাল তৈরি করব। আপনার নাম? আমার নাম দেবযানী সেন, আমি ম্যানেজার। আমাদের পশ্চিমবাংলায় আমরা জানি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কী। গ্রামেগঞ্জের মানুষ ভালো চিকিৎসা থেকে বঞ্চিত। কল্যাণ গ্রুপ থেকে তারা একটা এখানে প্যাথোলজি ল্যাবের নতুন উদ্বোধন করছেন, আমাকে ডেকেছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে আমি সেই 84 সাল থেকে যুক্ত, বিভিন্ন সংগঠনের কাজে বারবার গেছি। খুব ভালো। আর হয় কলকাতা ঠাকুরপুকুর, কলকাতায় যেতে হয়, বাইরে দিকে আমতলায়। এই এলাকার বহু মানুষ আছেন, বিরাট জনসংখ্যা, তারা এই ল্যাবের সুবিধা নিতে পারবেন। আমি এসেছিলাম আজকে উদ্বোধন করতে, দেখা করতে। দিদিতে একটা প্রশ্ন, যে জায়গায় আপনি এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ঠিক এই জায়গা থেকেই প্রায় বিভিন্ন জায়গায় তার সেবাশ্রয় কেন্দ্র করেছিল এবং বিভিন্ন রকম স্ক্যাম্পও আমরা জানতে পেরেছি। যারা পরবর্তীতে আপনাদের হাত ধরে এই সমস্ত জায়গায় আসতে চলেছেন, তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান? সাধারণ মানুষ তাদের যেখানে সুবিধা হবে, ভালো চিকিৎসা হবে, সেখানে যাবে। সরকার দিতে পারে না। সরকার তো যেটা করেছে বুঝতে পারছি, সেবাশ্রয়ের কি ভেতরের কাণ্ড ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলে গেছে, মানুষ আজকে কষ্ট পাচ্ছেন। কেবল পলিটিক্যাল স্টান্ট ছাড়া কিছু নয় ওটা। সত্যি সত্যি পরিষেবা যদি কোনো প্রাইভেট হসপিটাল দেয় অর্থের বিনিময়ে, তো যার সামর্থ্য আছে নিশ্চয়ই সে ভালো পরিষেবা নেবে। 21শে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো হুঙ্কার দিচ্ছে। দিলীপ মণ্ডলের বাড়ি দেখুন, এই যে রাজনীতি, সর্বশান্ত করার রাজনীতি, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যত গরিব আর কত অসুবিধার মধ্যে থাকেন, সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত। আমি নিজেই বলছি 84 সাল থেকে, মানে প্রায় এখানে কত বছর, 42 বছর হয়ে গেল যাতায়াত। সারা দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা থেকে আরম্ভ করে ক্যানিং, বাসন্তী, বজবজ, সব জায়গায় আমি এসব এলাকায় আমার নিয়মিত যাতায়াত ছিল। তো এখানকার মানুষের অবস্থা দেখে খুব বেশি পরিবর্তন হয়নি। আর যদি কোনো প্রাইভেট সংস্থা সেই সেবা দেয়, মানুষ তার সেবা নেবে না। রাজনীতি উন্নয়নের জন্য, উন্নয়ন না করে রাজনীতি খুবই দুর্ভাগ্যজনক। সারা পশ্চিমবঙ্গ থেকে ইনকোয়ারি হচ্ছে, কমপ্লেন আসার জন্য। ভুয়ো সার্টিফিকেটের বিরুদ্ধে SC/ST সার্টিফিকেটও ভুয়ো হয়েছে। পরবর্তীকালে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, সব লক্ষ লক্ষ সংখ্যায় এই ধরনের ভুয়ো সার্টিফিকেট বিলি করা হয়েছে, যেটা আমাদের দেশের সুরক্ষার পক্ষে খুবই ক্ষতিকারক। আমাদের সরকার, বিজেপি সরকার খুব কড়াভাবে সমস্ত কিছু দমন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বাইক র্যালি করলো। সেবাশ্রয় যে মহা ক্যাম্প, সেটা বর্তমানে এখনো সেটা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার বিধায়ক তিনি যারা করেছেন তারা করে নিয়ে যাবেন, আমাদের দায় নয়। তাহলে পুলিশ তুলে নিয়ে যাবে একসঙ্গে। মঞ্চের কথাতেও একই কথা, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা কম, পরিষেবা বেশি। তাই সাধারণত মালিকরা কিন্তু সেটা করেন না। আপনারা কি কোন কথা বলতেন? আপনার আজকের দিন থেকেই দেখতে পাচ্ছেন যে আমরা যে 50 জন CA 125, যেটা খুব ভাইটাল ডায়াগনস্টিক মহিলাদের জন্য, সেটা আমরা ফ্রি করাচ্ছি। সেটা 50টা শিশুর আমরা হিমোগ্লোবিন, আপনারা দেখবেন যে উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম দিন থেকেই আমরা ট্র্যাকে রয়েছি। ট্র্যাক আমরা নই, আমরা হবও না। আমাদের যেটা উদ্দেশ্য সেটাকে নিয়েই আমরা চলছি, সেটা নিয়েই আমরা চলছি। আমার নাম কুণাল চক্রবর্তী, আমি রেজিস্টার কল্যাণ পরিষদের গ্রুপ অফিসার। দাদা, আজকের এই নার্সিংহোমে আপনারা এসছেন, পঞ্চায়েত মন্ত্রী এসছেন, কি বলবেন এই বিষয়ে? এই এলাকায় একটা নার্সিংহোমের প্রয়োজন ছিল, কারণ অনেক বড় এলাকা তো, যেটুকু বা স্বাস্থ্য কেয়ার দুটো জয়েন্টলি আছে তো একসাথে।
তো এখানে একটা নার্সিং হয়েছিল, নার্সিংটা হয়েছে, খুব ভালো হয়েছে, মানুষের এখানে সেবা হবে। কিছুদিন আগে করার দরকার ছিল, তবে একটু লেট হয়ে গেছে, এটা আরও আগে হওয়ার দরকার ছিল। যাক, আগে গভর্নমেন্ট করতে পারিনি, এখন নতুন গভর্নমেন্ট এসে নতুন একটা জিনিস দেখলাম, এটা খুব ভালো। দাদা সেবার নামে এর আগেও তো আমরা দেখি চিকিৎসা করে বিভিন্ন রকম করে, এটাই ওদের পরিকল্পনা ছিল, ওদের মানুষের সেবার উদ্দেশ্য ছিল। আপনারা তার মানে সেবা করবেন, তাই তো? আমরা সেবা করবো, অরিজিনাল সেবা করবো। অগ্নিশোধন একটা বিষয় যে তৃণমূল চলে গিয়েছে, কি বলবেন? দেখুন, ওটা তো কোর্টে তো যাওয়ার দরকার আছে, সিস্টেমেটিকভাবে থানাতে কমপ্লেন করা উচিত এবং কোর্টেতে গেলে আইন তার ব্যবস্থা নিয়ে নেবে, এটা আশা করছি। আইনের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। চলো, এবার কোথাও হচ্ছে তো মুস্তাফা ওপরে? হ্যাঁ, প্রত্যাশা নিয়ে রয়েছিল অনেকদিন ধরে। আরে কথা বলছি তো নাকি? হ্যাঁ, কি বলছে? কোশ্চেন বলছে? না নিশ্চয়ই তো আমার শিখতে হবে। কথাই বলছি, কোশ্চেন কোথায় কথা বলছি? শুনবেন না আপনি? সকল মিলে একবার জোরে হাততালি দিন। এই মুহূর্ত বারে বারে আসে না, এই মুহূর্তের মধ্যে আমরা সকলে যেন